মনে করো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, সেখানে একটি প্রচুর সুন্দর দেখতে মেয়েকে তুমি পছন্দও করে ফেলেছো। আর সেই মেয়েটি যদি হঠাৎ করে তোমাকে এসে নিজের থেকেই অ্যাপ্রোচ করে, তার সাথে ক্লোজ হওয়ার, তার সাথে প্রেম করার এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার, তখন তুমি কি তাকে ফিরিয়ে দিতে পারবে? অবশ্যই নয়। তুমি হয়তো তার সাথে প্রেমও করবে এবং ঘনিষ্ঠও হবে, যেটি হয়ে দাঁড়াবে তোমার কাল। আজকের গল্পের স্টোরিটা ঠিক এমনই। একটি ছেলে যে কিনা বিজনেসের খাতিরে স্পেনে যায়, সেখানে গিয়ে প্রচুর সুন্দর দেখতে একটি মেয়ের প্রেমেও পড়ে, তার সাথে ক্লোজও হয়। একটা সময় তারা দুজনে একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়, কিন্তু পর মুহূর্তেই ছেলেটির মনে পড়ে যে সে বিবাহিত এবং তার বউ প্রচুর পজিটিভ একটি মেয়ে। সে এটি জানতে পারলে তাকে খুন করবে, হয়তো নিজেই মারা যাবে, কারণ সে তার স্বামীর একটি ড্রেসও অন্য কাউকে পছন্দ করতে দেয় না। বাকি তার ভাগ তো ভুলেই যাও। এখন এই মুহূর্তে ছেলেটি কি করবে? সে জানতে পারে যে মেয়েটির সাথে সে ক্লোজ হয়েছিল, সেই মেয়েটিও তাকে ভালোবেসে ফেলেছে, তাকে বিয়ে করতে চাইছে। আর অন্যদিকে তার সেই পজিটিভ বউ, সে দুজনের মাঝে কাকে বেছে নেবে, সেই সমস্ত কিছু জানতে আজকে আমাদের দেখতে হবে এই সদ্য মুক্তিপ্রাপ্ত মুভিটি। তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। ఒరిజినల్ ఫైట్ జాతర ఫైట్ నేను మా బావ ఎలా ఉండేవాడు తెలుసా మగ అన్ని రకాలుగా బాగానే చూసుకుంటాం. ఏ రిలేషన్షిప్ అయినా మనం కలిసే పర్సన్. తర్వాత అనౌన్స్మెంట్ రామ్, ఎవరా అమ్మాయి? ఇష్టంతోనే నాతో కనెక్ట్ అయ్యావా? গল্পের শুরুতেই আমরা পরিচিত হই গল্পের নায়ক রামের সাথে, যার হায়দ্রাবাদে একটি নিজস্ব আঙুরের বাগান এবং ওয়াইন ইয়ার্ড আছে। সে সেখানেই নিজের আনারকালি নামে একটি বিশেষ ব্র্যান্ডের ওয়াইন তৈরি করে। রামের কোম্পানি আকারে ছোট হওয়ায় সে ব্যবসার উন্নতির জন্য স্পেনের একটি বড় নামী কোম্পানি ইউনাইটেড স্পিরিটসের কাছে তার ওয়াইনের স্যাম্পল পাঠায়, কিন্তু তারা কোনো কারণ ছাড়াই রামের প্রজেক্টটি বাতিল করে দেয়। নিজের তৈরি ওয়াইনের ওপর রামের অগাধ আত্মবিশ্বাস ছিল, তাই কেন এটি রিজেক্ট করা হলো তা সরাসরি জানতে সে তার সহকারী লীলাকে নিয়ে স্পেনে পাড়ি দেয়। সেখানে গিয়েই সে জানতে পারে ওই কোম্পানির মালকিন মানসা শেট্টি বর্তমানে একটি বিচে সময় কাটাচ্ছেন। রাম সেখানে পৌঁছাতেই মানুষের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক সেই সময় বিচে কিছু বখাটে ছেলে মানুষাকে বিরক্ত করছিল। রাম তাদের সায়স্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলই, কিন্তু তার আগেই মানুষার সহকারী বৃন্দা সেখানে সেই গুন্ডাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। বৃন্দা আসলে মানুষার সহকারী হওয়ার চেয়েও তার বড় ভক্ত বা রক্ষক বলা চলে। মানুষরা যাতে পথে চলতে গিয়ে কোনো চোট না পায়, তার জন্য বৃন্দা সবসময় রাস্তা পর্যন্ত পরিষ্কার রাখে। সে মানুষাকে নিয়ে এতটাই সচেতন। রাম ও লীলা দূর থেকে এই দৃশ্য দেখে এবং বৃন্দার সম্পর্কে আরও খোঁজখবর নিতে শুরু করে। তারা জানতে পারে মানুষের কাছে কোনো প্রজেক্ট যাওয়ার আগে বৃন্দা নিজে তা যাচাই করে। মানুষা বৃন্দাকে অন্ধের মতো বিশ্বাস করে। রাম এবার পরিকল্পনা করে এবং তাকে বিভিন্ন ছোট ছোট কৌশলে মানুষাকে বোঝানোর চেষ্টা করে যে কোনো ওয়াইন ভালো মতো পরীক্ষা না করে রিজেক্ট করা উচিত নয়। এভাবেই একটি ক্যাফেতে মানুষের সাথে রামের প্রথম ছোটোখাটো একটি সাক্ষাৎ হয়। এরপরের দৃশ্যেই এক তরুণী তার কোমরে বৃন্দার চেহারা ট্যাটু করিয়েছে। রাম ও লীলা কৌতূহলী হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে জানায় যে সে বৃন্দার প্রেমিকা। ঠিক তখনই বৃন্দার কল পেয়ে মেয়েটি তার সাথে দেখা করতে যায়। রাম ও লীলা তাদের পিছু নিয়ে একটি বোটের কাছে পৌঁছায়। সেখানে তারা একটি অবাক করা সত্য জানতে পারে, বৃন্দা আসলে টাকার লোভে মানুষার প্রধান ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীর সাথে হাত মিলিয়েছে। বৃন্দা মানুষার কোম্পানিতে আসা ভালো ব্র্যান্ডগুলোকে ইচ্ছে করে বাতিল করে দেয় এবং খারাপ মানের ওয়াইন ব্র্যান্ডগুলোকে সে সিলেক্ট করে, যাতে মানুষের কোম্পানির সুনাম নষ্ট হয় এবং তার কম্পিটিটররা লাভবান হতে পারে। রামের আনারকালি ওয়াইনটিও এভাবে বৃন্দার ষড়যন্ত্রের শিকার হয়েছিল। শুধু রাম ও লীলা এই পুরো বিষয়টি দূর থেকে দেখে সবটাই বুঝে ফেলে। মানুষের কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য বৃন্দা যে খারাপ ব্র্যান্ডগুলো বেছে নিচ্ছিল, তার মধ্যে একটি ছিল মোরাম ওয়াইন। এই ব্র্যান্ডটি বাজারে আসতেই চরমভাবে ব্যর্থ হয়, জানিয়ে মানুষা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার বান্ধবী মীরার সাথে একটি পাবে বসে পার্টি করছিল এবং নিজের এই ব্যবসায়িক ব্যর্থতা নিয়ে আপসেট ছিল। ঠিক সেই সময় রাম এবং লীলা সেই একই পাবে বসে মোরাম ওয়াইন খাচ্ছিল। তারা ইচ্ছে করে মানুষাকে শোনানোর জন্য জোরে জোরে বলতে থাকে যে এই ওয়াইনটি খেতে কতটা জঘন্য। তাদের কথাবার্তা শুনে মানুষা রেগে গিয়ে তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে তার পছন্দের এই ওয়াইন কেন তাদের ভালো লাগেনি। রাম যেহেতু ওয়াইন তৈরিতে বিশেষজ্ঞ, সে সরাসরি মানুষকে বুঝিয়ে দেয় যে এই ওয়াইনের কম্বিনেশন খুবই অদ্ভুত এবং এটি মোটেও ভালো মানের নয়।
মানুষা যখন বলে যে তার সব থেকে বিশ্বস্ত লোক বৃন্দা নিজেই এই ওয়াইন তৈরির প্রক্রিয়া তদারকি করেছে, তখন রাম তাচ্ছিল্যের হাসি হেসে তাকে সতর্ক করে দেয়। সে বলে, তোমার ওই বিশ্বস্ত লোক যদি এভাবে আরও 4টে ব্র্যান্ড বাজারে ছাড়ে তবে তোমার কোম্পানি বন্ধ হতে আর বেশি দেরি নেই। রামের এই কথা শুনে মানুষা গভীরভাবে ভাবতে শুরু করে যে আসলে সমস্যাটা কোথায়। পরের দৃশ্যে মানুষের বান্ধবী মীরা পুরো বিষয়টি তদারকি করে এবং তদন্তে বৃন্দার সব কুকীর্তি এবং বিশ্বাসঘাতকতা ফাঁস হয়। মানুষ আর নিজের সব থেকে কাছের মানুষের এই প্রতারণা সহ্য করতে না পেরে প্রচণ্ড রেগে যায় এবং বৃন্দাকে গুলি পর্যন্ত করে, যদিও সেটি বৃন্দার লাগে না। যাই হোক, এত বছর ধরে কোম্পানির লোকসানের মূল কারণ যে বৃন্দা ছিল তা ধরতে সাহায্য করায় মানুষা রামকে ধন্যবাদ জানায় এবং তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতাও প্রকাশ করে। এখান থেকেই তাদের দুজনের মধ্যে এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। স্পেনে তারা একসাথে বেশ কিছুটা সময়ও কাটায়। এই ভ্রমণের মাঝেই রাম তার নিজের তৈরি আনারকলি ওয়াইনটি মানুষাকে টেস্ট করতে দেয়, তবে সে একবারও জানায় না যে এটি তার নিজের ব্র্যান্ড। মানুষার এই ওয়াইনটি খুবই পছন্দ হয়। রাম কৌশলে বলে যে এটি তার এক ঘনিষ্ঠ বন্ধুর আত্মীয়র তৈরি, যদি সম্ভব হয় তবে মানুষা যেন এটি প্রমোট করে। সে তখনও নিজের আসল পরিচয় গোপন রাখে, কারণ সে চায়নি মানুষা তাকে স্বার্থপর ভাবুক বা ভাবুক যে সে শুধুমাত্র ব্যবসার খাতিরেই মানুষের কাছাকাছি এসেছে। একদিন রাতে তারা দুজনে অনেকটাই মদ্যপান করে ফেলে এবং আবেগের পার্শ্ববর্তী হয়ে শারীরিক সম্পর্কের দিকে এগিয়ে যায়। পরদিন সকালে রাম নিজের আচরণের জন্য অনুশোচনা বোধ করে এবং মানুষার কাছে ক্ষমাও চায়, কিন্তু মানুষা বিষয়টিকে খুবই সহজভাবে নেয়। সে জানায় যে তার ব্যক্তিগত জীবনে এর আগে 2টো ব্রেকআপ হয়েছে এবং পেশাগত জীবনেও অনেক চাপ। সে চায় না এই সম্পর্কটি আর সামনে এগোক। মানুষার এই কথা শুনে রামও হাঁপ ছেড়ে বাঁচে এবং তাদের সম্পর্কটি সেখানেই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রাম আর কোনো ঝুঁকি না নিয়ে আনারকলি ব্র্যান্ডের মালিকানা নিয়েই কোনো কথা না বলেই হায়দ্রাবাদে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তবে গল্পের আসল মোড় হলো রামের আগের থেকেই বিয়ে হয়ে গিয়েছে। তার স্ত্রীর নাম বালামণি। তারা দুজনে মিলেই ভারতে ওয়াইন বিজনেস চালায়। বালামণি তার স্বামীর প্রতি প্রচণ্ড পজিটিভ এবং তাকে রামচন্দ্রের মতো আদর্শ পুরুষ মনে করে। স্পেন থেকে বাড়ি ফেরার পর বালামণি তাকে একটি খুশির খবর দেয় যে তাদের আনারকলি ওয়াইনটি শেষ পর্যন্ত ইউনাইটেড স্পিরিটস গ্রহণ করেছে। বালামণি খেয়াল করে রাম একটি নতুন জ্যাকেট পরে আছে, যেটি মানুষা তাকে কিনে দিয়েছিল। এতে সে রেগে যায় এবং বলে, তোমার সব জিনিস তো আমিই কিনে দেই, তবে এটা কেন পরেছ? এই বলেই সে তৎক্ষণাৎ জ্যাকেটটি খুলে বাড়ির কাজের লোককে দিয়ে দেয়। এভাবেই রামের পারিবারিক এবং গোপন জীবনের জটিলতাগুলো সামনে আসতে শুরু করে। এরপর আমরা আরও একজনের সাথে পরিচয় হই। এ হচ্ছে সুধা, রামের শালা। প্রতিদিনই কোনো কারণে না কারণে তার স্ত্রী নীরুর সাথে তার প্রায় ঝগড়া বাঁধে। সুধা তার অফিসের শ্রীষা নামে এক মেয়ের সাথে ট্রিপে গিয়েছিল। এটি শুনেই নীরু রেগে গিয়ে সুধাকে মারার জন্য উদ্যত হয়। তখন সুধা পাল্টা যুক্তি দিয়ে দেয় যে রামও তো স্পেনে গিয়েছিল, তবে কেন বালা তার ওপর সন্দেহ করে না। তাই সে কমল হাসান নামে এক সাইকোলজিস্ট বা মনোবিদের কাছে গিয়ে সবটাই খুলে বলে, পরামর্শ চায় তার কাছে। তখন তিনি জানায় সেই মুহূর্তে যে কোনো পুরুষই হয়তো এমনটা করত। যেহেতু মানুষা বিষয়টি সহজভাবে নিয়েছে এবং রামের সাথে আর কোনো সম্পর্ক রাখতেই চায় না, তাই এটি নিয়ে আর টেনশন করার দরকার নেই। রাম এটি শুনে কিছুটা স্বস্তি পায়। গল্পের বড় মোড় আসে তো তখন, যখন হায়দ্রাবাদে একটি বড় ওয়াইন ফেস্টিভ্যাল বা উৎসব শুরু হয়। সেই উৎসবে স্পেন থেকে ইউনাইটেড স্পিরিটসের মালকিন অর্থাৎ মানুষা প্রধান অতিথি হয়ে আসে। মানুষাকে দেখে রাম আর লীলা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ড অবাকও হয়। তারা তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু মানুষা তাদের দেখে ফেলে। রাম নিজের আসল পরিচয় লুকাতে গিয়ে মানুষাকে মিথ্যে বলে যে সে একটি ট্রাভেল এজেন্সি চালায় এবং নিজের ক্লায়েন্টের সাথে দেখা করতে সে এখানে এসেছে। মানুষা জানায় সে হায়দ্রাবাদে 2 সপ্তাহ থাকবে এবং অবসর সময়ে যেন তারা দেখা করে। মানুষা এরপরেই তাদের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। এই ঘটনার পরেই রাম আবারও সেই সাইকোলজিস্টের কাছে যায় এবং পুরো ঘটনাটা জানায়। তখন সাইকোলজিস্ট জানায়, যেহেতু এখন এত দূর গড়িয়েই গিয়েছে জল, তাহলে এখন একটা কাজ করা যায়, 2 দিকটাই ম্যানেজ করতে হবে। এই জন্য যাকে যাকে দরকার তাকে ব্যবহার করো, কিন্তু ব্যাপারটা পুরোপুরি লুকিয়ে রাখার চেষ্টা করো। মানুষা চলে গেল, তার কোনো ঝামেলা নেই, একটাই তো সপ্তাহ শুধু কাটাতে হবে। পরের দিনে মানুষা আবারও রামকে ফোন করে এবং বলে সে তার সাথে দেখা করতে চায়, আর সে রামের অফিসের সামনেও চলে এসেছে। এটি শুনেই রাম এবার দৌড় লাগায় তার ট্রাভেল এজেন্সিতে। অর্থাৎ সে যে মিথ্যে কথাটি বলেছিল সেটি আসলে তার শালা সুধা চালায়। সুধা সবসময় তক্কে তক্কে থাকে যে রাম কখন কোনো ভুল করবে, আর সে বালার কাছে তা ধরিয়ে দেবে। রাম তাড়াতাড়ি করেই সুধার অফিসে যায় এবং মানুষের সাথে কথা বলতে শুরু করে।
সুধা দূর থেকে সবই দেখে এবং সন্দেহ করে নিশ্চয়ই বড় কোনো গোলমাল আছে। মানুষও চলে যাওয়ার পর সুধা একটি তোয়াক্কা মারে যে স্পেনের সব রাসলীলা সে জেনে গিয়েছে। এমনভাবে সে কথাগুলো বলে যে রামও ভেবে নেয় যে হয়তো সে সব কিছুই জেনে গিয়েছে। তাই সেও সুধাকে পুরো ঘটনাটা বলে দেয়। আর যখনই সুধা বালার কাছে যাওয়ার উপক্রম হয় তখন রাম তাকে তার পুরনো একটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। আগে সুধা যখন কোনো ভুল করেছিল রাম তখন তাকে বিশাল একটি জটিলতা থেকে বাঁচিয়েছিল। সুধা বলেছিল ভবিষ্যতে যদি সে রামের উপকার ভুলে যায় তাহলে তাকে যেন দুটো চর মারে এবং তাকে সেই উপকারের কথা মনে করিয়ে দেয়। আজ রাম তাই করে এবং সুধাকে তার পুরনো কথা মনে করায়। এবার সুধাও তার কথা মানে এবং রামকে বাঁচানোর চেষ্টাও করে। এর পরের দৃশ্যেই আমরা আবার আরেক ঘটনা দেখতে পাই। আজকে মনীষা রামকে নিয়ে শপিং মলে এসেছে কেনাকাটা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই শপিং মলেই বালা এবং নীরুও কেনাকাটা করতে আসে। তাদের দেখে রাম তড়িঘড়ি করেই ট্রায়াল রুমে লুকিয়ে পড়ে। আর শপিং মলে সেই ট্রায়াল রুমে আটকে পড়ে রাম এক চরম সংকটে পড়ে যায়। রুমের ঠিক বাইরেই বালা দাঁড়িয়েছিল, তাই বের হলেই ধরা পড়ার ভয় রাম বুদ্ধি খাটিয়ে অভিনয় শুরু করে যে রুমের লক আটকে গিয়েছে। বালা তখন স্টাফ ডাকতে গেলে রাম আতঙ্কিত হয়ে লীলাকে ফোন করে সাহায্য চায়। লীলা তখন বুদ্ধি করে নীরুকে ফোন করে জানায় যে তার স্বামী সুধা অফিসের সেই মেয়ে শ্রীষার সাথে ওই মলেই আছে। খবর শুনেই নীরু বালাকে নিয়ে হন্তদত্ত হয়ে মলের বাইরে বেরিয়ে যায় সুধাকে ধরতে। সেই সুযোগে রামও মানসাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। মানসা যখন গাড়ি করে চলে যাচ্ছিল দূর থেকে তখন বালা তাকে দেখে ফেলে এবং ভুল করে মনে করে সুধার প্রেমিকা শ্রীষা ভেবে নেয়। ফলে রাম সে যাত্রায় তো বেঁচে যায়, কিন্তু পরের দিনে ঘটে যায় আরেক বিপত্তি। বালা রামের কাছে এসে জানায় তাদের আনারকলি ওয়াইন যেহেতু লঞ্চ হতে চলেছে তাই তাদের সেই স্পেনের কোম্পানির ওনার তাদের সাথে দেখা করতে আসছে। এবার রাম পড়ে যায় মাঝে বিপদে। একদিকে মানসা রামকে ফোন করে বলে তার সাথে সেই আনারকলি ওয়াইনের মালিকের সাথে দেখা করতে যাবে। অন্যদিকে সেই মালিক তো সে নিজেই, তার বউও স্পেনের সেই মালিক অর্থাৎ মনীষার সাথে দেখা করতে চাইছে। এখন রাম কি করবে? সে পড়ে গিয়েছে দোটানায়। তাই সে এবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে মানসাকে সে সবই সত্য কথা বলে দেবে। সেই রাতেই রাম মানসার হোটেল রুমে যায় এবং স্বীকার করে নেয় যে সে আসলে বিবাহিত। সে আরও জানায় যে মানসা কাল যার সাথে দেখা করতে যাচ্ছে সে বালামণি হলো তার স্ত্রী এবং সে নিজেই ওই কোম্পানির মালিক। এটি শুনে মানসা প্রচণ্ড রেগে যায়। সে মনে করে রাম শুধুমাত্র নিজের ব্যবসার ডিল করার জন্যই স্পেনে তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল এবং তাকে এত বড় ধোঁকাও দিয়েছে। এই বলেই সে রামকে রুম থেকে বের করে দেয়। পরদিন সকালে রাম ঘুম থেকে উঠে নিজের বাড়িতে গিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। মানসা তার বাড়িতেই। রাম আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে বালা হয়তো সব জেনে গিয়েছে। আসলে আগের রাতেই রামের কথা শুনে মানসা খুবই আঘাত পেয়েছিল এবং পাবে গিয়ে প্রচুর মদ্যপানও করেছিল। সেই অবস্থায় বালা তাকে একা দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে এসেছে। নেশার ঘরে মানসা বালার কাছে তার সাথে ওর সমস্ত কষ্টের কথাও বলে দেয়, কিন্তু যে তাকে ঠকিয়েছে সেই লোকটির নাম সে একবারও মুখে আনেনি। এতে রাম সাময়িকভাবে স্বস্তি পায়। বালা যখন জানতে পারে যে মানসাই হলো ইউনাইটেড স্পিরিটসের মালকিন তখন সে খুবই খুশি হয়। রামও এমন অভিনয় করে যেন সে মানসাকে আগে কখনো দেখেইনি। রাতে মানসা ঘুমিয়ে পড়লে তার ভাই রাকেশ ফোন করে। বালা ফোন ধরে রাকেশকে সব ঘটনা জানিয়ে দেয়। মানসা যখন এটা জানতে পারে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার ভাই রাকেশ তাকে খুবই ভালোবাসে এবং মানসাকে যে যে ঠকিয়েছে তাকে খুঁজে পেলে সে নির্ঘাত মেরেই ফেলবে। এর আগে সে একজনকে অলরেডি মেরে ফেলেছে। কিছুক্ষণ পরেই সুধা রাকেশকে নিয়ে রামদের বাড়িতে হাজির হয়। রাকেশ ঘরে ঢুকেই মানসাকে জিজ্ঞেস করে যে সেই লোকটির নাম কি যে তাকে ঠকিয়েছে। মানসা রামকে বাঁচানোর জন্য রাকেশের কাছে তখন কিছুই বলে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রাম মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং রাকেশকে অনুরোধ করে মানসাকে একটু সময় দিতে, যাতে সে স্বাভাবিক হতে পারে। এরপর রাম মানসাকে তার হোটেলে পৌঁছে দেয়। রাম যখন মানসার হোটেল রুমে গিয়ে তাকে ধন্যবাদ দিতে যায় তখন মানসা তাকে এক চরম পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দেয়। সে রামকে বলে যে তাকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। হয় সে বালাকে ছেড়ে স্পেনে মানসার সাথে চলে যাবে অথবা মানসা নিজেই বালাকে সব সত্যি কথা বলে দেবে। আর অন্যদিকে রাকেশ তার বোনকে ঠকানো লোকটিকে ধরার জন্য মানসার হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। ফুটেজ যাতে রাকেশ দেখতে না পারে সেই জন্যই রাম লীলাকে পাঠিয়ে হোটেলের পাওয়ার কাট এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জেনারেটর চালু হলে সুধা তাতে চিনি মিশিয়েও সেটিও বিফল করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ড এসে পাওয়ার অন করে দিলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। তখন রাম একটি নতুন চাল চালে। রাকেশকে বলে যে মানসার রুমের সামনে হয়তো এখন একটি লোক ঘুরছে।
সবাই সেদিকে দৌড়ালেই ছায়া দেখা গেলেও সেটি অস্পষ্ট ছিল, তা রাকেশ নিশ্চিত হতে পারে না। তবে রাম বুঝতে পারে যে বিপদ আর বেশি দূরে নেই। সে মরিয়া হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে সে বালাকে খুব ভালোবাসে এবং তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না সে। কিন্তু মানুষা তার সিদ্ধান্তে অটল থাকে। সে রামকে সাফ জানিয়ে দেয় যে রামকে তার সাথেই স্পেনে যেতে হবে, নয়তো সে বালার কাছে সব সত্যি ফাঁস করে দেবে। এদিকে রাকেশ সেই রহস্যময় লোকটিকে খুঁজে বের করতে বদ্ধপরিকর হয়ে ওঠে। স্পেনে মানুষের সাথে থাকা সবাইকে এখানে ডেকে নেয়, যাতে তাদের কাছ থেকে সে কোনো সূত্র জানতে পারে। এরপর চলে আসে সংক্রান্তির দিন। রাকেশ সবাইকেই একত্রিত হতে বলেছিল এবং একত্রিত হওয়ার পরে সেখানে আসে একটি সারপ্রাইজ। মানুষের সেই পিয়ে সেখানে সে হাজির হয়, যে পিয়ে তাকে ঠকিয়েছিল। সে আসার পরে বলে সে সমস্ত সত্যিটা জানে, কিন্তু বলবে একটি শর্তে। এরপর সে সেখানে নাচ গান এবং বেশ কমেডি করায়। তারপরে বলে আমি সেটি জানি, এবং সে এবার সেই লোকটির নাম নেয় যে মানুষের সাথে ঠকিয়েছে। এবং সে নাম নেয় কার জানেন? সে নাম নেয় লীলার। সে লীলাকে কাঠগড়ায় দাঁড় করায়। কিন্তু এতদিন সমস্ত হিসাব নিকাশ মেলানোর পরে রাকেশ বুঝতে পেরে গিয়েছিল এটি করেছে রাম, তাই সে রামকে ধরে। কিন্তু বালা তখন রামের পক্ষ নেয় এবং বলে তার স্বামী কোনোদিনই মিথ্যে কথা বলেনি, সে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। এই কথাগুলো তখন রামের বুকে গিয়ে লাগে এবং সেই সময়টাতে বালা তাকে নিয়ে আবারও যখন বাড়ির পথে রওনা দেয়, তখন রাম আর থাকতে না পেরে সত্য কথাটা বালাকে জানিয়ে দেয়। বালা এটি শোনার পরে নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। তার স্বামী নাকি এই কাজ করেছে, সেটি সে কোনোভাবেই যেন হজম করতে পারছে না। আর এরপরেই আমরা দেখতে পাই বালা এবং মনীষা দুজনে একসাথে রামের কাছে প্রশ্ন করেছে। একদিকে বালা তাকে জিজ্ঞেস করছে তার কাছে এমন কিসের কমতি ছিল যার জন্য রাম এমন একটি কাজ করলো। অন্যদিকে মনীষার প্রশ্ন তার বউ থাকতে তার সাথে কেন এতটা সময় দিল, তাকে কেন নিজের প্রেমে ফেললো। তখন রাম তাদের দুজনকেই বোঝানোর জন্য অনেক কথাই বলে। মনীষাকে বলে তোমার মতো সুন্দরী মেয়ে যদি কাছে আসে তাহলে কোনো ছেলেই হয়তো নিজেকে আটকাতে পারবে না। তারপরেও তাকে অনেক কথাই বলে। অন্যদিকে বালাকেও বলে আমি সবসময় তোমার সাথে থাকার চেষ্টা করেছি, তোমার ভালোটা দেখার চেষ্টা করেছি। তুমি যদি কখন আমাকে মিথ্যেও বলেছ আমি তাও সেটি হাসি মুখে মেনে নিয়েছি। আমার পছন্দ না হলেও সমস্ত কিছুই করেছি। এত কিছু বলার পরেও যখন দুজনের কেউই কনভিন্স হচ্ছে না, তখন রাম খেলে তখন একটি মাস্টার স্ট্রোক। সে গাড়ি নিয়ে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট করে বসে, যার পরে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আর সত্যি এই বুদ্ধিটি কাজে দেয়। সে যেহেতু মৃত্যুর পথ বেছে নিয়েছিল, তাই দুজনেই এবার শান্ত হয় এবং রামকে ক্ষমাও করে দেয়। একটা দৃশ্যে আমরা জানতে পারি মনীষা অবশেষে রামকে বালার হাতেই তুলে দেয়। সে একা থাকারই সিদ্ধান্ত নেয়। আর এমনই একটি ঘটনার সাথে আজকের এই গল্পটিও এখানেই শেষ হয়। যাই হোক, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।